ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া একাডেমি, একটি এডুকেশন রিলেটেড চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি বেশ কিছু ভিডিও মাল্টিপল টাইপ চয়েস প্রশ্নের উপর করছি, বিশেষ করে ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপর যে মেন প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সেইগুলো সম্পর্কে আলোচনা করছি। আমার আগের অনেক ভিডিও আছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তার আগে বলে রাখি, আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি খুব উপকৃত হব, আমার ইন্সপিরেশন আরও বৃদ্ধি পাবে। যাই হোক, আমি প্রশ্নে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন কি আছে যে স্বাধীন ভারতে প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? স্বাধীন ভারতে প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? এখানে অপশান আছে সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, সুচিতা কৃপালিনী এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত। ঠিক আছে, স্বাধীন ভারতে প্রথম রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন। ঠিক আছে, উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন। তাছাড়া এই আরও যে অপশানগুলো আছে, ইন্দিরা গান্ধী ম্যাডাম, ইনি ছিলেন প্রধানমন্ত্রী, দুটো টার্মে প্রধানমন্ত্রী ছিলেন। সুচিতা কৃপালিনী, ইনি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী, বলে দিচ্ছি সাইডগুলো। আর বিজয়লক্ষ্মী পণ্ডিত, ইনি হচ্ছেন যে আমাদের ইউএনও আছে, জাতিসংঘ আছে, সেই জাতিসংঘের প্রেসিডেন্ট ছিলেন, চতুর্থ প্রেসিডেন্ট ছিলেন, এবং ভারতের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন। ঠিক আছে, আমি বলে দিলাম চারজন যিনি আছেন, চারজন খুবই বিখ্যাত এবং খুবই গুরুত্বপূর্ণ মহিলা, যারা ভারতকে রিপ্রেজেন্টেশন করেছে জগতের কাছে। ঠিক আছে, তাহলে স্বাধীন ভারতের প্রথম রাজ্যপাল হলেন সরোজিনী নাইডু ম্যাডাম। ঠিক আছে, এরপর চলে যাব 2 নম্বর প্রশ্নে। রাজ্যের আইনসভার মানি বিল উত্থাপন করা যায় কার পূর্ব সম্মতিক্রমে? তাহলে আমাদের সরকার, দুটো সরকার চলে, একটা হচ্ছে রাজ্য সরকার, একটা হচ্ছে কেন্দ্র সরকার। রাজ্য সরকার, এগুলো বেসিক জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে দিতে হবে। রাজ্যের আইনসভা মানে যে সকল রাজ্যের আইনসভার মানি বিল মানে অর্থ বিল উত্থাপন করা যায় কার পূর্ব সম্মতিক্রমে, মানে কার সম্মতিটা দরকার? রাজ্যপালের। ঠিক আছে, রাজ্যপাল সম্মতি অবশ্যই দরকার। তার মধ্যে রাজ্যের মধ্যে আছে বিধানসভা স্পিকার আছে, বিধানসভা স্পিকারের নাম পরে বলে দেবো, মুখ্যমন্ত্রী। কিন্তু মানি বিলকে উত্থাপন করতে হবে কার সম্মতিক্রমে? রাজ্যপালের সম্মতিক্রমে। ঠিক আছে, এরপর আমি 3 নম্বর প্রশ্নে চলে যাব। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় আসে। 3 নম্বর প্রশ্ন বলা আছে রাজ্যের কার্যনির্বাহী প্রধান কে? রাজ্যের কার্যনির্বাহী প্রধান হচ্ছে রাজ্যপাল। তাই ভারতীয় সংবিধান অনুযায়ী বিভিন্ন রাজ্যের কার্যনির্বাহীর প্রধান হচ্ছে রাজ্যপাল। ঠিক আছে বন্ধুরা, এরপর আমি পরের প্রশ্ন চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, রাজ্যে বঞ্চিত তহবিলকে নিয়ন্ত্রণ করেন? রাজ্যের বঞ্চিত তহবিল নিয়ন্ত্রণ করেন এক কথায় রাজ্যপাল। রাজ্যের বঞ্চিত তহবিল, আবার বলি, রাজ্যপাল হচ্ছে সংবিধান অনুযায়ী সমস্ত ক্ষমতার অধিকারী, কিন্তু তার ক্ষমতাটি হচ্ছে নিয়ম সর্বস্ব বা নাম সর্বস্ব। ঠিক আছে, এরপর আমি চলে যাব 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে কি উল্লেখ করা আছে? রাজ্যের অর্ডিন্যান্স কত দিনের মধ্যে বিধানসভায় পাস করতে হয়? অপশান আছে 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 8 সপ্তাহ, 12 সপ্তাহ। তাহলে এটা অ্যান্সার হবে 6 সপ্তাহ। ঠিক আছে, এরপর 6 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ কে করেন? কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাজ্যের প্রধান। তার রাজ্যের প্রধানকে, এটা অবশ্যই মাথায় রাখবে, রাজ্যের প্রধান হচ্ছে রাজ্যপাল। সংবিধান অনুযায়ী যে কোনো রাজ্যের প্রধান হচ্ছে রাজ্যপাল। ঠিক আছে, তাহলে মুখ্যমন্ত্রীকে সংবিধান অনুযায়ী নিয়োগ করে থাকেন বা শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন কে? রাজ্যপাল। এটা অবশ্যই মাথায় রেখো। এরপর রাষ্ট্রপতি তো সেন্ট্রালের সমস্ত পদাধিকারী যিনি আছেন তাদের নিয়োগ করে থাকেন, কিন্তু রাজ্যের বিভিন্ন মন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে নিয়োগ করে থাকেন রাজ্যপাল ভারত সংবিধান অনুযায়ী। ঠিক আছে, এরপরে আমি চলে যাব পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটি হচ্ছে স্বাধীন ভারতের প্রথম কোন মহিলা মুখ্যমন্ত্রী নির্বাচিত হন? সুচিতা কৃপালিনী, প্রশ্নটা বলছে স্বাধীন ভারতের প্রথম কোন রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন সুচিতা কৃপালিনী? তাহলে সুচিতা কৃপালিনী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন উত্তরপ্রদেশে। ঠিক আছে, এরপর আমি চলে যাব পরের প্রশ্ন, 8 নম্বর। রাজ্য সরকারের আইন উপদেষ্টা কী নামে পরিচিত? তাহলে রাজ্য সরকারের আইন উপদেষ্টাকে কি বলা হয়? আমরা সুপ্রিম কোর্টের সেন্ট্রাল আইন উপদেষ্টাকে কি বলেছি? অ্যাটর্নি জেনারেল। আগের ভিডিওতেই আমি বলেছি, কিন্তু রাজ্যের হবে অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, রাজ্যের হলো অ্যাডভোকেট জেনারেল, হলো সব আইন উপদেষ্টায়। কোনো রাজ্যের আইন উপদেষ্টা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। ঠিক আছে, তো আমি ছোট্ট করে বলে রাখি, অ্যাডভোকেট জেনারেল, অ্যাটর্নি জেনারেল হচ্ছে তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের, সলিসিটর জেনারেল হচ্ছে অ্যাটর্নি জেনারেলের পরের সেকেন্ড হ্যান্ড কমান্ড, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমি চলে যাচ্ছি 9 নম্বর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন,
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন এবং কার সন্তুষ্টির উপর তার কার্যভার নির্ভর করে? তাহলে অ্যাডভোকেট জেনারেল, আমি আগের প্রশ্ন বলেছি, অ্যাডভোকেট জেনারেল হচ্ছে আইনি পরামর্শদাতার সবথেকে বড় পদ। সেই অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন বা কার সন্তুষ্টির উপর ডিপেন্ড করে? রাজ্যপালের উপর। ঠিক আছে, এবার মাথায় রেখে দিও। এর পরের প্রশ্ন আমি চলে যাব 10 নম্বর প্রশ্ন। কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে অ্যাডভোকেট জেনারেল, কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে অ্যাডভোকেট জেনারেল আইনগতভাবে রাজ্যকে পরামর্শ দেবে? তাহলে অ্যাডভোকেট জেনারেল আইনগতভাবে কত পরামর্শ দেবে, এটা কোন ধারায় বা কোন অনুচ্ছেদে বলা হয়েছে? এটা হচ্ছে 165তম অনুচ্ছেদে বলা হয়েছে। পরের প্রশ্ন, রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম কি? এবার বলে রাখি, যেমন আমি আগেই বলেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আইনসভা আছে, দুটি কক্ষ আছে, একটা হচ্ছে উচ্চকক্ষ, উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। তেমনি রাজ্যেরও আইনসভা দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে উচ্চকক্ষ যেটা হচ্ছে বিধানসভা, আর একটা হচ্ছে নিম্নকক্ষ হচ্ছে বিধান পরিষদ। এবার বলে রাখি, বিধানসভা কিন্তু প্রত্যেকটি রাজ্যে আছে, কিন্তু বিধান পরিষদ কিন্তু প্রত্যেকটি রাজ্যে নেই। বিধান পরিষদ অবলুপ্তি ঘটেছে। পশ্চিমবঙ্গে কিন্তু বিধানসভা আছে, বিধান পরিষদ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয় বা নেই, এটা মাথায় রেখে দেবো। যদি প্রশ্ন আমি আসবো, পরের প্রশ্নতেই আছে যে টোটাল কটি রাজ্যে বিধান পরিষদ আছে? টোটাল 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। আমি পরের প্রশ্নে আসছি, তার আগে বলে রাখি যে রাজ্যের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে বিধানসভা। ঠিক আছে, আর এই যে পরেরটি বিধান পরিষদ হচ্ছে নিম্নকক্ষ। দুটো কক্ষ রাজ্যের আইনসভা, একটা হচ্ছে উচ্চকক্ষ হচ্ছে বিধানসভা, নিম্নকক্ষ হচ্ছে বিধান পরিষদ। বিধান পরিষদ কিন্তু সমস্ত রাজ্যে নেই, টোটাল 6টি রাজ্যে আছে, এটা মাথায় রেখে দিই। এরপর আমি চলে যাব 12 নম্বর প্রশ্ন, যেটি এই আগের প্রশ্নেরই রিলেটেড প্রশ্ন, হচ্ছে বর্তমানে কটি রাজ্যে বিধান পরিষদ আছে? তাহলে বিধান পরিষদ হচ্ছে নিম্নকক্ষ, রাজ্যের বিধান পরিষদ হচ্ছে নিম্নকক্ষ। বিধান পরিষদ টোটাল 6টি রাজ্যে আছে। কী কী রাজ্যে? উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ। এই 6টি রাজ্যে বিধান পরিষদ আছে। এই রাজ্য ছাড়া, এই রাজ্য ছাড়া সমস্ত রাজ্যে শুধুমাত্র উচ্চকক্ষ আছে, সেটা হচ্ছে বিধানসভা। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমি চলে যাব 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন, এটা খুব কমন প্রশ্ন, যে বিধানসভার আসন সর্বোচ্চ কত হতে পারে? একটি রাজ্যে দেখো, বিধানসভা বলতে বিধানসভার ভোট আছে, অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি বিভিন্ন ভোটে, যেমন 2026 সালে আমাদের পশ্চিমবঙ্গে এসি ইলেকশন আছে, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউশন ইলেকশন আছে। ঠিক আছে, সেই ইলেকশানে কোনো রাজ্যে টোটাল সর্বাধিক কত সিট থাকতে পারে? 500টা সিট থাকতে পারে, 500টার বেশি সিট থাকবে না। ঠিক আছে, এর পরের প্রশ্ন চলে যাচ্ছে। এর পরের প্রশ্ন বলা হয়েছে যে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স 62 বছর, মাথা রেখে দিও। কিন্তু এবার বলে রাখি যে সুপ্রিম কোর্টের বিচারপতিদের বয়স কত, এটাও মাথায় রাখতে হবে। এই প্রশ্ন পড়তে পড়তে এগুলো মাথায় ঘোরাতে হবে। 65 বছর, আমি আগের ভিডিওতেই আমি আলোচনা করেছি। ঠিক আছে, অপশান থাকবে, অপশানগুলো ভালোভাবে অনুধাবন করতে হবে, তাহলেই মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর সঠিক দেওয়া যাবে। এরপর আমি পরের প্রশ্ন চলে যাচ্ছি, কত সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত 1862 খ্রিস্টাব্দে। কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত কোন কোন জুরিডিকশন এই কলকাতা হাইকোর্টের মধ্যে পড়ে? একটি বলে দিচ্ছি, একটা হচ্ছে ডব্লিউবি ওয়েস্ট বেঙ্গল, আরেকটি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জুরিডিকশন এই কলকাতা হাইকোর্টের মধ্যে পড়ে। ঠিক আছে, এরপর আমি চলে যাব বন্ধুরা পরের প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, কোন হাইকোর্টে সব থেকে বেশি সংখ্যক বেঞ্চ আছে? তাহলে সব থেকে বড় হাইকোর্ট, মানে বেঞ্চ বেশি আছে মানে সব থেকে বৃহৎ হাইকোর্ট, তাহলে গুয়াহাটি হাইকোর্ট। এটা মাথায় রেখে তো, গুয়াহাটি হাইকোর্ট এত বড়, সেখানে বেশি সংখ্যক বেঞ্চ আছে। ঠিক আছে, এরপর আমি 17 নম্বর প্রশ্ন হচ্ছে, মোবাইল কোর্ট এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত? মস্তিষ্ক প্রসূত মানে কার মাথায় এসেছিল? ঠিক আছে, প্রশ্ন ঘুরিয়ে দেয়, তাহলে উত্তর হবে এটা বিচারপতি ভগবতী, মানে এক বিচারপতি ছিল যার নাম ভগবতী, তার মস্তিষ্ক প্রসূত হচ্ছে এই মোবাইল কোর্ট। নেক্সট হচ্ছে 18 নম্বর চলে যাচ্ছি। 18 নম্বরে কী আছে বন্ধুরা? হাইকোর্টের বিচারপতিরা কার কাছে পদত্যাগপত্র জমা দেন? এই তো আমাদের কলকাতা হাইকোর্টে অনেকেই পদত্যাগ করলেন। ঠিক আছে, এই কলকাতা হাইকোর্টে বা কোনো হাইকোর্টের যদি বিচারপতিরা মনে করেন যে পদত্যাগ করবে, তাহলে সেই পদত্যাগপত্র কার কাছে জমা দিতে হয়? হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। সবসময় মাথা রাখবে, একটি হাইকোর্টের 1 নম্বর হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা টপ অফ দ্য বস হচ্ছে হাইকোর্টের
প্রধান বিচারপতি। তাহলে টপ অফ দ্য বস কি আমাদের যারা বিচারপতিরা যদি পদত্যাগ করতে চায় তাকেই জমা দিতে হবে, এটা মাথায় রেখো। তাহলে হাইকোর্টের প্রধান বিচারপতি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের বর্তমানে কটি হাইকোর্ট আছে? ভারতের তো প্রায় 28টি রাজ্য আছে এবং 7টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ঠিক আছে। এখন মেবি একটু চেঞ্জ হয়েছে। এই পুরো আমাদের দেশে কটি হাইকোর্ট আছে? টোটাল বর্তমানে হাইকোর্ট আছে 25টি, ঠিক আছে। এরপর আমি নেক্সট টাইম চলে যাচ্ছি। 25টি থাকার কারণ হচ্ছে হয়তো কোনো কোনো রাজ্যে হাইকোর্ট, দুটো রাজ্য নিয়ে একটি হাইকোর্ট আছে, এরকম আছে, আমি পরে আলোচনা করে দেবো। এবার পরে আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন হাইকোর্টের অধীনে? আমি একটু আগেই বলে দিয়েছিলাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেহেতু পশ্চিমবঙ্গের লাগোয়া আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেহেতু কলকাতা হাইকোর্টের অধীনে বা জুরিডিকশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। এরপর আমি চলে যাব 21 নম্বর প্রশ্নে। 21 নম্বর প্রশ্নটা খুবই আলোচিত, বেশ কয়েক বছর ধরেই আলোচনার শীর্ষে ছিল। এটা সম্পর্কে অবশ্যই তোমাদের জেনে রাখার দরকার। কি প্রশ্নটা হচ্ছে, সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জম্মু কাশ্মীরের জন্য বিশেষ ক্ষমতার কথা বলা হয়েছে? এখন হয়েছে হবে না, হয়েছিল হবে, ঠিক আছে, কারণ বলে দিচ্ছি। তাহলে সংবিধান যখন আমাদের ভারত স্বাধীন হয়, বিভিন্ন প্রদেশ আমাদের ভারতের সাথে যুক্ত হতে চাইছিল বা চাওয়ানো হচ্ছিল, তখন জম্মু কাশ্মীরকে বিশেষ একটি সুবিধা দিয়েছিল আমাদের ভারতের সংবিধান বা ভারতের যারা রাষ্ট্রনেতা ছিল। বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল এই কারণে যে জম্মু কাশ্মীরকে, তাহলে জম্মু কাশ্মীর আমাদের ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। সেই জন্য বিশেষ যে সুবিধাটা দেওয়া হয়েছিল কোন আইন অনুযায়ী? 370 নম্বর অনুচ্ছেদ বা ধারা অনুযায়ী। মাথায় রেখো, এই 370 নম্বর ধারা দেখবে পেপারে, টেলিভিশনে খুব আলোচ্য বিষয় ছিল এটা। 370 নম্বর ধারা এখন বাতিল করে দিয়েছে। 370 নম্বর ধারা কেন্দ্র সরকার বাতিল করে দিয়েছে। কারণ হচ্ছে আমাদের দেশ একটাই, তার সুবিধা পাবে সবাই সমান। একটি রাজ্য যে সুবিধা বেশি পাবে, যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটি অবলুপ্তি ঘটিয়েছে। তাহলে কত সালে ঘটিয়েছে? 2019 সালে যে বিশেষ সুবিধাপ্রাপ্ত রাজ্য ছিল জম্মু কাশ্মীর, বিভিন্ন দিক দিয়ে সুবিধা পেত, সেই সুবিধা, বিশেষ সুবিধা থেকে তাদের বাতিল করা হয়েছে, ঠিক আছে। এর পরের প্রশ্ন চলে যাচ্ছি। পরের প্রশ্ন যাওয়ার আগে আমি একটু বলে নিই যে সংসদের উভয় কক্ষের সুপারিশ ক্রমে, সংসদ মানে কি? উভয় কক্ষ বলতে মাথায় রেখো উচ্চকক্ষ, নিম্নকক্ষ, লোকসভা, রাজ্যসভা। সংসদের উভয় কক্ষের সুপারিশ ক্রমে রাষ্ট্রপতির আদেশে মাধ্যমে 6ই আগস্ট 2019 সালে 370 নম্বর অনুচ্ছেদ কার্যকরভাবে বাতিল করা হলো, ঠিক আছে। তাহলে 370কে কবে বাতিল করা? 2019 সালে 6ই আগস্ট। এর পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি বন্ধুরা, লাস্ট প্রশ্ন এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তার আগে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমি খুবই উপকৃত হব। লাস্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন রাজ্যের নিজস্ব সংবিধান আছে? দেখো একই জিনিস, কুড়িয়ে প্রশ্ন, কোন রাজ্যের নিজস্ব সংবিধান আছে নয়, এখন ছিল হবে, ঠিক আছে প্রশ্ন। তো জম্মু কাশ্মীর রাজ্যের নিজস্ব সংবিধান ছিল, কারণ যেহেতু 370 নম্বর ধারা ছিল, তাদের মধ্যে বিশেষ একটা সুবিধা বা বিভিন্ন আইন কানুনের মাধ্যমে তাদের বিশেষ একটা স্বাধীন ক্ষমতা দেওয়া হয়েছিল রাজ্যকে। সেই সুবিধা, সেই ক্ষমতা এক প্রকার বাতিল করলো 2019 সালে 370 নম্বর ধারা বা অনুচ্ছেদ বিলোপ করে। দেখো, ঠিক আছে, জম্মু কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল, কিন্তু বর্তমানে নেই, নিজস্ব সংবিধান নেই। জম্মু কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে, ঠিক আছে। তার জম্মু কাশ্মীর রাজ্যের নিজস্ব সংবিধান ছিল, তবে 5ই আগস্ট 2019 সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়েছে। এখন জম্মু কাশ্মীরকে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে। তার মেন ব্যাপার হচ্ছে আমি বুঝিয়ে দিলাম। অনেক প্রশ্ন আছে যেগুলো আমি পাট করে বোঝাবো। আশা করি ভালো লেগেছে। আমি বিশেষ করে উপকৃত হব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করতে পারো, প্রেস করে পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করতে পারো আমার ভিডিওটি। ভালো থেকো, সুস্থ থেকো।